প্রশ্নোত্তরের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্যমিত্র তরফদার। আমরা চলে যাচ্ছি প্রবীণ বিষয়ের লেখক, গবেষক এবং সংগঠক হাসান আলীর কাছে। শুনে নিব প্রবীণ সাহিত্যে বিভিন্ন রকমের যে সমস্যা বা সম্ভাবনা কি আছে সেগুলো বিষয়ে আমরা কথা বলতে যাব। আমরা কথাবার্তা বলছিলাম বাবা মায়ের বা সন্তানদের প্রতি যে প্রত্যাশা থাকে প্রবীণ বাবা মায়ের, সেই বিষয়ে কথা বলছিলাম। যদি বলতেন আরো কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। যে আমাদের পারিবারিক জীবনের সবচেয়ে বড় অভিযোগের জায়গা হলো পারিবারিকভাবে সন্তানের সাথে বাবা মার সম্পর্কের যে টানাপোড়েন চলছে। বাবা মারা অভিযোগ করছে যে তাদের সন্তান আর তাদের মতো না, বা তাদের ইচ্ছা পূরণে আর ভূমিকা রাখতেছে না, অথবা তারা যা চাচ্ছেন সন্তানের কাছে সেটা পাচ্ছেন না। আবার সন্তানরা মনে করতেছে তাদের বাবা মারা ব্যাকডেটেড এবং তারা তাদের কোনো স্বাধীনতা দিচ্ছে না, তাদের চলাফেরার মধ্যে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, তাদেরকে ফিনান্সিয়াল আর্থিকভাবে যে সহযোগিতা করার দরকার সেগুলি হচ্ছে না। এই যে মানে টানাপোড়েন, এখন কি হয় সমাজে, আমাদের সন্তানরা তো স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে চলে, তখন তাদের আর্থিক ভিন্ন একটা জগৎ তৈরি ভিন্ন হয় একটা তাদের। জগৎ তৈরি হয়, তাদের বন্ধু বান্ধব, তাদের একটা পিয়ার গ্রুপ আছে। এমনকি তাদের শব্দও মানে আলাদা আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। তাদের তাদের নিজেদের মধ্যে যে সমস্ত সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কগুলি কিন্তু নানান ফর্মে থাকে। এগুলি কিন্তু আমাদের গার্জিয়ানরা জানে না কোনটা কি, সম্পর্ক ভেঙে গেলে কি বলে, সম্পর্ক থাকলে কি বলে, সম্পর্ক লুকানো থাকলে কি বলে, এবং পিয়ার গ্রুপের সাথে কি কি টোনে কথা হয়, ফোনে কি কথা হয়, কি ধরনের টেক্সট হয়, কি ধরনের তার লেনদেন হয়, এমনকি তারা আনন্দ করার সময়ও যে নানাভাবে মাদকের সাথেও এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়ে যায়, অ মানে অজানা বা ইচ্ছায় অনিচ্ছায় পিয়ার গ্রুপের সাথে নানাভাবে এগুলি তৈরি হয়। আমাদের বাবা মারা এইসব বিষয়ে মানে অতি সতর্কতার নীতি নেয়। কখনো কখনো সারাদিন জিজ্ঞাসা করে যে কোথায় গেছিলা, কার কাছ থেকে কথা বলছো, কি বলছো, এই যে মোরাল পুলিশিং করে, এই জন্য ছেলে মেয়ের সাথেও একটা বড় সে সম্পর্কের ছেলে মেয়ের সাথে কিন্তু একটা দূরত্ব তৈরি তৈরি হয়। হয়ে যায় এবং এবং সেই দূরত্বটা দেখা যায় যে বাসায় আসলে দরজা বন্ধ করে তার ঘরে সে বসে আছে, বসে থাকে, খাবারের কথাবার্তা ঘর বলে না। না, কারোর সাথে সে আর কথা বলছে না। এইগুলি তো আমাদের সাহিত্যে আসতে হবে। আমাদের বাবা মার সাথে বা আমাদের সন্তানের সাথে আমাদের অনেক সময়, বা বাসায় যদি কোনো একজন প্রবীণ মানুষও আসে বা কোনো ফ্যামিলির লোকজন আসে, অন্য বাচ্চাদেরকে ডেকেও আনা যাচ্ছে না যে তোমার চাচা আসছে, তোমার দাদা আসছে, তোমার অমুক আত্মীয় আসছে, তুমি তার সাথে আসলেও একটুখানি এসে ফুর্ত করে একটু হাতে চৌচু করে তারপরে সালামের মতো করে আবার চলে যাচ্ছে। মানে সে আর মানে কথোপকথন ডায়ালগের মধ্যে আর আসতেছে না। তার মানে হলো, আবার আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্কগুলি কেমন, যেমন নানা বাড়ির গুণ বলা থাকলেও দাদা বাড়ির দোষ থাকে তাদের সামনে, চাচা ফুফু তারা যে খুব সুবিধার কিছু না, এইগুলি নানাভাবে আলোচনায় থাকে, ফলে তাদের সম্পর্কগুলিও সেগুলি একটা দুর্যোগের মধ্যে আছে। যতটুকু থাকে মামা বাড়ি নিয়েই থাকে, কিন্তু এখন মামাও থাকে না, ফ্যামিলিতে দুইজন থাকে, একজন থাকে সেটা খালা অথবা মামা, সেগুলিও আর এখন ওইভাবে নাই। এইগুলি আমাদের সাহিত্যে আসতে হবে। আমাদের যে ইন্টার জেনারেশন গ্যাপ চলছে, আমাদের যে প্রজন্মের সাথে আমাদের যে একটা আছে, আমাদের প্রবীণদের, আমাদের এখনকার প্রবীণদের একটা ধারণা, আমি ছেলে মেয়ে বড় করেছি, মানুষ করেছি, তারা আমাকে এখন টাকা পয়সা দিবে, তারা আমার দেখভাল করবে। তাদের জীবন কেমন হবে না হবে তার চাইতে হলো তাকে খেয়াল করছে কিনা, তার ওষুধপত্র দিচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কিনা, তাকে কোথাও নিয়ে গেল কিনা, পরিবারে কোনো সিদ্ধান্ত হলো তাকে জিজ্ঞাসা করলো কিনা। এবং ছেলে মেয়ে কিন্তু স্বাবলম্বী হলে কিন্তু বরাবরের মতো, স্বাবলম্বী হোক বা পড়ালেখা করুক, বরাবরের মতোই কিন্তু তাদেরকে এক ধরনের মোরাল পুলিশিং, যেটা বললেন মোরাল পুলিশিং করা হয়, তাদেরকে লজ্জা দেওয়া হয় যে আমি কষ্ট করে তোমাকে বড় করেছি, আমার আমার এত গেছে, এত টাকা গেছে, এই গেছে সেই গেছে, এগুলা কিন্তু বলা হয়। তখন কিন্তু ছেলেমেয়েরা তখন কিন্তু জিনিসটাকে দায়বদ্ধতা হিসেবে নিয়ে যায়, কিন্তু সন্তানের সাথে বাবা মার সম্পর্ক কিন্তু দায়বদ্ধতা না শর্তহীন হয়, শর্তহীন শর্তহীন হওয়া উচিত। ভালোবাসা যে সন্তান, এখন কি হয় যে আপনি কি এখন যদি সন্তানরা অনেক সময় পাল্টে জিজ্ঞাসা করে, তুমি যে আমাকে পৃথিবীতে অনেক কষ্ট করে আনছি, আমি কি তোমাকে বলছিলাম নিয়ে আসার জন্য, আনতে? তোমার অভাব অনটন ছিল, তুমি আনছো কেন? তোমার দুঃখ দুর্দশা নিয়ে তুমি থাকতা, তুমি আমাকে পৃথিবীতে আইনা এখন আমাকে কষ্ট ফেস করে দিচ্ছ, আমাকে ট্রাবল ফেস করাচ্ছ, আমাকে পেইন দিচ্ছ, আমার জীবনটাকে হেল করে দিচ্ছ। পরিবারের অভাব অনটনগুলো মনে তো হয় তুমি সন্তানের যে চাহিদাগুলো আছে হ্যাঁ, সেগুলো যখন বাবা মা
এনিহাও পূরণ করতে না পারে, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসে, একটা খুব টানাপোড়েন আসে। হয়ে যায়। সে যখন দেখে তার বন্ধু বান্ধবদের টাকা খরচ করার সুযোগ হ্যাঁ, আছে, সে করতে পারছে না, ভালো একটা রেস্টুরেন্টে খেতে বন্ধু পারছে না, বান্ধবরাও এটা নিয়ে ঠাট্টা ঠাট্টা তামাশা মশকরা করছে। করে। এমনকি বাবা মা যদি সন্তানরে ফোন করে, সেটা নিয়েও বন্ধু বান্ধবদের ঠাট্টা, তোর বাপ ফোন করতেছে, তোর বাপ মনে করছে তুই ভেগে যাচ্ছিস বা কিছু, তোর মা কি মনে করতেছে, এইগুলি। এবং বাসায় এসে ঝগড়া করে ফেলে, এতবার ফোন করতে হয় কেন তোমার, এতবার ফোন করতে। কিন্তু বাবা মা তো নিঃসন্দেহে তার সন্তানের জন্য উদগ্রীব থাকে, দেশ দুনিয়া ভালো না, কোথায় কোন দুর্ঘটনায় পড়ে, এইসব বিষয় কিন্তু খুব দরকার। এমনকি আমাদের প্রবীণদেরও একটা কতগুলি যন্ত্রণা আছে, প্রবীণরা কোনো বাসায় গেলেও তারা যন্ত্রণা দেয়, যায় জিজ্ঞেস করে যে যে এর বিয়ে আজকে হয়েছে কত, কিনা, এর হ্যাঁ, বিয়ে হয়েছে কিনা, ভালো বাচ্চা আছে রেজাল্ট কিনা, করছো, আজকে বা অঙ্কে কত মার্কস কত পাইছো। কোন স্কুলে পড়ে। আরে তোমার স্কুলে পড়ে কি, একটা প্রতিযোগিতা মনোভাব ঢুকিয়ে হ্যাঁ, দেওয়া সে তাদের শুনতে মধ্যে। চায় কোন স্কুলে পড়লে, যদি বলে ভিকারুননিসা পড়ছি তাহলে একটা, আর যদি বলে একটা সরকারি অমুক স্কুলে পড়ছি, সে তখন স্ট্যান্ডার্ড বোঝার চেষ্টা এবং করে, বাবা মাও কিন্তু জিনিসগুলা নিয়ে কিন্তু পরে সন্তানদেরকে মেন্টালি সন্তানদেরকে টর্চার অপমান করে, করে, অপমান করে করে কিন্তু। যে কারোর কাছে মুখ দেখাতে পারছি না, যে তুমি, তোমার রোল নাম্বার 25, তোমার রোল নাম্বার শেষে তুমি সি গ্রেড পাইছো, তুমি ভালো রেজাল্ট, ভালো সাবজেক্টে ভর্তি হইতে না পারলেও তো বাপ মা লজ্জায় মরে যায়। আরে মানুষ হলো কিনা সেই বিষয়টাই বিবেচনা কম। কতগুলি, এগুলিও আমাদের প্রবীণদের একটা দুর্বল জায়গা। আমাদের বাবা মা, আমাদের যারা প্রবীণ হয়ে যাচ্ছে, তাদেরকেও ভাবতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে একজন মানবিক মানুষের জন্ম হচ্ছে কিনা, এটা খুব জরুরি। এবং দূরত্বটা এর থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হয় যে বাবা মার আর খোঁজ খবর ছেলেরা নেয় না, এরকম কিন্তু হয়। সেটা রাগের থেকে করে, এমন রাগ হয় যে সে আর তার সাথে সম্পর্কটা এমন হয় যে আর সেটাই, যে বা ছোটবেলার মানসিক চাপটা তো সবারই সবসময় মনে থাকে, সেই জিনিসটা মানুষ থেকেই কিন্তু বাবা মার সবসময় উপর তার একটা ক্ষোভ কৈশোরে আসে, থাকে। মানুষ হ্যাঁ, যত বিপদেই পড়ুক সে হ্যাঁ, সবসময় তার কৈশোরে আসে। কৈশোরের কথাই মনে রাখে হ্যাঁ, সব কারণ সময়। সেটা তার সোনালী জীবন। তো সে যখন বার্ধক্যে যায়, 80 বছরও যায়, তখন সে নিজের দুঃখ ভুলার জন্য হলো কৈশোরে আসে, তার স্কুল জীবনের কাছে আসে, তার কোথায় সে স্কুলটা দেখতে যায়, স্কুলের বন্ধুদের সাথে দেখতে যায়। কলেজের বন্ধু নিয়ে এত মাতামাতি নেই, দুইটা মাতামাতি আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে 5-6 বছর থাকে, সেই জন্য তার একটা ইমোশন থাকে। আর স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রায় অনেকেই একই স্কুল বা কাছাকাছি স্কুলে থাকে, তার একটা বন্ধু মহল থাকে। এটা তো আমাদের যেটা দরকার, যে আমাদের এই প্রজন্মের যে ঘাটতি, সম্পর্কের যে টানাপোড়েন, এটা আমাদের সাহিত্যে আসতে হবে। সাহিত্যে তুলে আনা আমাদের উচিত এই আমাদের টানাপোড়েনগুলো। আমাদের প্রবীণদেরও অনেক যুক্তি আছে, সন্তানদেরকে রাইট ট্র্যাকে ঠিক পথে রাখার জন্য যে তাদের একটা চেষ্টা আছে, তারা যে সন্তানের অকল্যাণ চায় না, এটাও যেমন আনতে হবে। আবার তাদের মরাল পুলিশিং এর নামে বাড়াবাড়ি করা, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, তাদের আয় উন্নতি, তাদের টাকা পয়সার হিসাব করা। দেখা গেল আমাদের অনেক প্রবীণ বাবা মা আছেন, ছেলে মেয়ে অনলাইনে কোনো খাবার অর্ডার দিয়ে আনলে সেটা নিয়ে রাগ করে, কিন্তু খাওয়ারও তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। অনেকে বাসায় এখন আর বসে খেতে চায় না, সারাদিন ভাত খাইতে চায় মানে না। এই না, ভাত খাওয়া না, আপনার রান্না বান্না করে রেডি করে খাওয়া, আর একই রকম খাবারের সাথে তো অভ্যস্ত না। তো দেখা গেল যে হয়তো মা হয়তো বসে আছেন, তার ছেলে খাবার নিয়ে খাবে ডাইনিংয়ে, বাবা বসে আছেন, প্রবীণ বাবা মাই, কিন্তু দেখা গেল ছেলের বউ বা ছেলের বউ, ছেলে বাইরে খেয়ে আসছে, সে ভাবলো যে মেজাজ আচ্ছা খারাপ বাসার করেছে। জন্য একটা খাবার নিয়ে যায়, একটা প্যাকেট নিয়ে যাই। তো তারা হয়তো তাদের রুমে খাইছে, হয়তো বাবা মা বাইরে দেখছে, সকালে প্যাকেটটা দেখছে, বাবা বললো যে দেখো খাওয়া নিয়ে বসে আছে, তার তো কোনো খবর নেই। এখন আমাদের যারা বেশি বয়স্ক, তারা ছেলে মেয়ের জন্য, নাতি নাতির জন্য পিঠা পুলি করে। আমাদের বাচ্চারা তো এইগুলিতে কোনো, তার শৈশব কৈশোর এগুলি খায় নাই, এখন তাকে জোর করে এগুলি খাওয়ানোর জন্য বলে আমরা কত খাইছি কত খাইছি, এগুলি বললে তো কোনো তার কাছে এখন কেক, ডোনাট, পিজা। কারণ তাদের সময়ের মানে এখনকার প্রবীণ বা আমরাও এক সময় প্রবীণ হব, আমরা আমাদের কৈশোর দিয়ে হচ্ছে হলো সব সময় আমাদের পরের যে প্রজন্ম আছে তাদেরকে আমরা সব সময় হচ্ছে হলো কম্পেয়ার করি। আমি মনে করি যে এই কম্প্যারিজনটুকু যদি কমিয়ে আনা যায়, বা কোনো তুলনা করা যাবে না, এক্স্যাক্টলি তুলনা দুই করা যাবে না। পক্ষের একটা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে সাহিত্যে তুলে আনা গেলে এই ঘাটতিগুলো অনেকটাই মনে হয় পরিপূরক হবে। আমাদের সাহিত্যটা হওয়া উচিত যে আমাদের প্রবীণরা মানবিক একটা ব্যাপার। যদি সাহিত্যটা যদি এমন হয় যে আমাদের সাহিত্যের মধ্য দিয়ে যদি আমরা প্রবীণকে শ্রদ্ধার জায়গায় আনতে পারি, তাহলে মেট্রো রেলে উঠবেন, দেখবেন যে একজন প্রবীণ দাঁড়ায় আছে, একটা ইয়াং ছেলে মোবাইলে বসে আছে, সে দাঁড়াবে না, কিন্তু মেট্রো রেল লেখা আছে মানে প্রবীণ, অসুস্থ, নারী এবং তাদের জন্য সিট, বাকিদের জন্য দাঁড়িয়ে যাওয়ার সিস্টেম, যে দাঁড়াতে পারে না। কিন্তু আমাদের সাহিত্যগুলি সেইভাবে যদি তৈরি হয়ে আসে, তাইলে আমাদের মানে শিশুরা বড় হবে যখন, তারা তখন বসতে চাইবে না। কিন্তু আমাদের প্রতিযোগিতাটা কি, আমাদের শিশুদেরকে তো উল্টা শিখাই যে এই তোমার খাতা কাউকে দেখাবে না,
এই তোমার পড়া কাউকে বলবা না, হ্যাঁ তুমি কি পড়ো তাকে বলবা না, কাউকে কিছু দেখানো যাবে না, এই যে আত্মকেন্দ্রিক করে বড় করা, বেশি নম্বরের জন্য তাকে প্রস্তুত করা, মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, যে পরিবারের বয়োবৃদ্ধ যারা আছে দাদার প্রতি শ্রদ্ধা রাখা, দাদির প্রতি শ্রদ্ধা রাখা, নানা নানির প্রতি শ্রদ্ধা রাখা। আমাদের বাচ্চাদের কি বেশিরভাগেরই হলো নানা নানিকে বেশি পছন্দ করে, দাদা দাদির কাছে বেশি গল্প হয় না, কেমন। এই পারিবারিক বিষয়গুলো নিয়েও কিছু লেখা যায় বলে আমি মনে করি। আর ধরেন একটা জিনিস হচ্ছে কি, একটা সময় আমাদের শিক্ষকরা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র ছিল, যেভাবেই হোক এগুলি কিন্তু আস্তে আস্তে মানে বদলে যাচ্ছে। তো এখন এই বদলে যাওয়া, ইউরোপও বদলে গেছে, যে ওখানে মানে টিচারদেরকেও নাম ধরে ডাকে, এমন কিছু হয় না। কিন্তু আমাদেরগুলিও, আমাদের যে মূল্যবোধ আছে, আমাদের যে এগুলিও একটু বিবেচনা করা উচিত। আমাদের সাহিত্যে এই বিষয়গুলিকে একেবারে চিন্তা করে আনতে হবে। সাহিত্য রচনা করার আগে তাকে ভাবতে হবে এই সাহিত্যের মধ্য দিয়ে আমি কি মেসেজ দিতে চাচ্ছি, সমাজের কাছে কি দিতে চাই। এখন যদি আপনি আমাদের শরৎচন্দ্রের একটা গল্পর কথা আমি বলি, আমরা মেজদিদি অনেকেই পড়েছি, আমাদের কম বয়সে মেজদিদি একটা দারুণ গল্প ছিল, আমাদের 19ও পাঠ্য ছিল এক সময়। তো মেজদিদি যিনি পড়বে তার কাছে কেষ্ট চরিত্রটা একটা কষ্টের চরিত্র। কেষ্ট তার যে সৎ বোনের কাছে আসছে, সেখানে খাবার দেয় না, কিছু না। তো ওখানে যে নারী পড়বে সে মানে কাদম্বিনী হইতে চাইবে না, সে মেজদিদি হইতে চাইবে। কারণ মেজদিদি হলো দয়ার একটা সাগর, যে কেষ্টকে সে আদর করে। এমনকি শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের, কেষ্ট টাকা চুরি করে গেছে তা পূজা দেওয়ার জন্য, তাকে মানে যার জ্বরের থেকে মুক্তির জন্য তাকে মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত মেজদিদি তার স্বামীর সংসার রাইখা কেষ্টকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত মেজদিদির স্বামী তাকে ফিরিয়ে নিয়ে আসছে। তো এই যে দেখেন, একটা মানে একটা ছেলে তার মানে ওই গল্পটা যে পড়বে সে মেজদিদি হইতে চাইবে, সে কিন্তু ওই নিষ্ঠুর কাদম্বিনী হইতে চাইবে না, যে একজন নারীকে বদলে ফেলে। যে মেজদিদির ও রক্তের কেউ না, রক্তের হইল তার সৎ বোন, সে তাকে মারধর করে, সে তাকে খাবার দেয় না, কষ্ট দেয়। এটা হলো গল্পের ছলে পরিবর্তন। রামের সুমতি পড়লো, দেখবেন যে রামের সুমতিতেও মায়ের বিরুদ্ধে মেয়ে চলে যায়, যে সে তার দেবর, যে দেবরের তার সৎ দেবর রামের মা মারা গেছে, এই এই মানে এই বৌদির কাছে সে বড় হয়েছে, বাড়ি ভাগ হয়েছে, রান্না বান্না করতে পারে না, শেষ পর্যন্ত সে তার মা আর ভাইকে বাড়ি থেকে চলে যেতে বলতেছে। এই যে একটা শক্তিশালী লেখা, এই লেখাগুলি হলো যে সাহিত্যের একটা সম্পদ, যে আমাদেরকে পরিবর্তন করতে পারবে। আমি এবার বিশ্ব সাহিত্য নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে কথা বলেছি। বিশ্ব সাহিত্যে প্রবীণ চরিত্রর যে মর্যাদা সম্মানের সাথে তাদেরকে উপস্থাপন করা হয়, সেই বিষয়ে যদি আরো কিছু আমাদের কাছে এইখানে জো দাক্সিন, মানে চীনা একজন সাহিত্যিক, খুব নাম করা, রাত্রি নামে ধীরে, মানে এইরকম একটা বিখ্যাত উপন্যাস উনি লিখেছেন, যেটা চীনা সাহিত্যে না সারা পৃথিবীতে এটা খুব, মানে জীবনের 6টা ধাপ কেমন আছে না আছে এইগুলিকে অনেকভাবে তুলে ধরেছে। আমাদের সিনেমাও কিন্তু আমাদের প্রবীণদেরকে তো তুলে ধরার, আমরা যেটা বিভূতিভূষণের কথা বলেছি, এর সত্যজিৎ রায়, এর বাইরে যেমন আমাদের আরেকটা জিনিস আছে, আমাদের প্রবীণদের মধ্যে বেশিরভাগ সময় আলঝেইমার্স নামে একটা রোগের জন্ম হয়, স্মৃতি হারিয়ে ফেলা, স্মৃতি মানে হারানোর একটা রোগ থাকে। সেগুলো নিয়েও কিন্তু আমাদের সাহিত্যিকরা দারুণ দারুণ উপন্যাস, ছবি তৈরি করেছে। আমি কদিন আগে একটা ছবি দেখলাম, সেখানে ছবিতে হলো দুজন প্রবীণ নারী, নরনারী এবং তার স্ত্রী, তারা 40 বছর সংসার করেছে। 40 বছর সংসার করার পরে স্ত্রী আপনার আলঝেইমার্সে আক্রান্ত হয়েছে। এখন তার স্বামীকে সে ভুলে গেছে। যে নার্সিং হোমে আছে তার সাথে আরেকজন পুরুষ সহরোগী আছে, যিনিও আলঝেইমার্সে আক্রান্ত। তারা দুজনেই আবার নতুন করে প্রেম করতেছে। এখন তার স্বামী সেটা দেখতেছে, কিন্তু সে যে দেখতেছে তার কষ্ট হইতেছে, যে তার স্ত্রী তাকে ভুলে গেছে অথচ আরেকজনের সাথে প্রেম করতেছে। তো দেখেন সেই সিনেমার মধ্যেও কিন্তু তাকে এটা দেখানো হয়েছে, যে তার যে চরিত্রটা, তার মানে সে হারিয়ে গেছে, কিন্তু সে তার স্ত্রীকে রেখে আসে না, এই জন্যে যে তার নার্সিংহোমে তার কেয়ারিং এগুলি করেছে। তো এরকম স্টিল অ্যালিস নামে একটা বিখ্যাত সিনেমাও আছে, যেখানে একজন প্রবীণ মানে একজন অধ্যাপক, তিনি তার স্মৃতি হারিয়ে ফেলছেন, এরকম। তো এইগুলিও আমাদেরকে আমাদের সাহিত্যে আলঝেইমার্সও বিষয়টাকে আনা হয়েছে, যে স্মৃতি হারানোর। এমনকি আমাদের মানে নজরুলও কিন্তু অ্যাকচুয়ালি আলঝেইমার্সে আক্রান্ত হয়েছে বলে আমার ধারণা, বা ডিমেনশিয়া এরকম।
তো অনেক মানুষ আছেন যারা সাহিত্য মানুষকে মানবিক করে গড়ে তোলার একটা জিনিস তৈরি হয়। সাহিত্য হলো সেই গল্প, সেই কবিতা মানুষকে তার ভিতরের যে আবেগগুলি আছে সেগুলিকে তুলে ধরা, তাকে মানবিক মর্যাদা সম্পন্ন মানুষ, সে যেন আরেকজনের সাথে অসদাচরণ না করে, খারাপ আচরণ না করে, তাকে যেন মর্যাদা দেয়, তাকে যেন সম্মান দেয়, এই শিক্ষাগুলি সাহিত্যের মধ্য দিয়ে আসবে। এবং সাহিত্য প্রবীণ শুধু সাহিত্য বিনোদন না, এবং সাহিত্য শুধু বিনোদনের একটা বিষয় না, এবং নতুনভাবে গড়ে তোলার জন্য একটা বড় মাধ্যম। এবং প্রবীণ সাহিত্যের যে বিষয়গুলো যদি আমাদের মাঝখানে উঠে আসে, তাহলে কিন্তু তরুণ প্রজন্মের সাথে প্রবীণদের যে অভিজ্ঞতা, সেটার কিন্তু একটা সেতু এটা শেয়ার বন্ধন হবে, তৈরি হয় এবং বন্ধন। বার্ধক্যজনিত সমস্যা বা তাদের প্রতি যে একটা সমাজের দায়িত্ব আছে, যে আপনি আলজাইমারের কথা বলেন, ডিমেনশিয়ার কথা বলেন, সেই বিষয়গুলো যদি উঠে আসে বা পারিবারিক কিছু লেখনীয় যদি উঠে আসে, তাহলে কিন্তু সেই ডিস্টেন্সটুকু কিন্তু অনেকটুকুই কিন্তু হচ্ছে হলো কমে আসবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। এরকম একটা গল্প আছে, একটা ছেলে তার বাবাকে বলতেছিল এটা কি কাক, এটা কি কাক, এরকম 10 বার 15 বার বলছে এটা কি কাক, এটা কি কাক। কিন্তু বাপ যখন আবার বুড়ো হয়ে গেছেন, ছেলে যখন বড় হয়েছে, তখন বাবা তখন জিজ্ঞেস করতেছে এইটা কি। তখন ছেলে একবার বলছে, 2 বার বলে বিরক্ত হয়ে গেছে। তখন বাবা আবার তাকে ফিরিয়ে নিয়ে এসে বলল যে তুমি তোমার কম বয়সে এতবার বলছো, আমি এতবার বলছি। তার মানে হলো যে প্রবীণ বয়সে ভুলে যাওয়া, কোনো জিনিস মনে না রাখতে পারা, এটা যে একটা স্বাভাবিক বিষয় কখনো কখনো, বা এটা বয়সজনিত ব্যাপার, অথবা আলঝেইমার্সে আক্রান্ত হয়েছে, অথবা ডিমেনশিয়া হয়েছে, তাহলে এটা যদি আমাদের তরুণরা জানে, তাহলে তো সে প্রবীণের সাথে রাগ করতে পারবে না। প্রবীণ সাহিত্যে এগুলি কেন আসতে হবে? যে একজন প্রবীণ যদি স্মৃতি হারিয়ে ফেলে, তাইলে তাকে সাক্ষী হিসাবে যদি আপনি কোর্টে নেন, সে কোর্টে একরকম বলছে একদিন, আরেকদিন আরেক রকম বলে বলবে। তাইলে তো তার তো এই সাক্ষী গ্রহণ করা উচিত কিনা? সে যদি আপনার ব্যাংকে যায়, সে টাকা হয়তো নিয়ে আসবে অথবা না নিয়ে চলে আসবে। সে বাজারে গেলে দেখা যাবে যে তরকারির ব্যাগটা রেখে আসছে, অথবা বেশি টাকা দিয়ে আসছে, অথবা না দিয়ে চলে আসছে, হয়তোবা এই যে বলছে, এই যে তার আচরণ, এগুলো যদি আমাদের সাহিত্যে থাকে, তাহলে আমাদের যারা আমরা আছি, যারা পড়বে, যারা অন্যরা থাকবে, তারা তখন প্রবীণদের আচরণ নিয়ে হবে। একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে তার বাড়ির দিকে যাওয়ার কথা, সে উল্টো পথে হাঁটতে শুরু করেছে, তাহলে বুঝতে হবে সে স্মৃতি হারিয়ে ফেলছে, সে যে বাড়ির পথটা চিনতেছে না। তাহলে তাকে থামানো, তাকে নিয়ে যাওয়া, তাহলে আমাদের সমাজে এই ধরনের পরিবর্তনগুলিকে আমাদের মনে করাই দিতে হবে। কারণ আমাদের এখন 2 কোটি প্রবীণ, 2 কোটি প্রবীণকে দেখভাল করার জন্য দেখা গেল যে একজনকে যদি একজনও দেখতে হয়, তাহলে 2 কোটি শ্রমশক্তি লাগবে। এটা কি আমাদের সম্ভব নাকি? এটা সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না। তাহলে আমাদের সাহিত্য আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবে, আমাদের প্রবীণদের সাথে কেমন আচরণ করতে হবে, আবার আমাদের প্রবীণদেরকেও বদলে ফেলবে। বদলে ফেলতে হবে। হ্যাঁ, সেজন্য আমাদের নতুন যে পরিবর্তন, আমাদের প্রবীণরা তো পরিবর্তন মানতে পারে না সহজে। নতুন কিছু দেখলেই বদ্ধ সে, ধারণায় থাকতে চায়, হ্যাঁ, সেই পুরনো সে বদ্ধ নতুন ধারণা। কিছু, সে কবে সে আলু ভর্তা দিয়া, ডাল দিয়া আর ডিম ভাজিতে তার জীবন কাটছিল, সেটা নিয়েই সেই গল্পের শেষ নাই। বেগুন ভর্তাটা কত সুস্বাদু হবে, শুটকি দিয়ে কি তরকারি খেয়েছিল, সেটাও নিয়ে গল্প করবে। দুনিয়ার যে অনেক খাবারের সন্ধান আমাদের সন্তানরা পেয়েছে, তারা সেই সমস্ত স্বাদ চেখে দেখতে চায়। তারা ইতালির খাবারটা কেমন সেই ডিশটা দেখতে চায়, তারা স্যুপটা, মাশরুমের স্যুপটা কেমন সেটা দেখতে চায়। সেটা তারা এখন আর থাই স্যুপটার মধ্যে থাকতে চাচ্ছে না, সেটা তারা আরও অনেক খাবারের সাথে যেতে চাচ্ছে, যেগুলির নামও আমরা জানি না। সারা দুনিয়ার খাবারটাই সে চেখে দেখতে চায়। তো আমাদের প্রবীণরা, তারা এই জায়গায় রক্ষণশীল, তারা মনে করে ঘরের খাবার নিরাপদ। হ্যাঁ, নিশ্চয়ই নিরাপদ, কিন্তু একই খাবারের সাথে আমাদের সন্তানরা আর থাকতে চাচ্ছে না, এটা মানতে হবে। এমনকি তারা পোশাক আশাকের ক্ষেত্রে আমাদের প্রবীণরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ইয়ে করে, এগুলি কি পরশ, এগুলি কোনো পরা? কারণ তার চোখের সামনে সে যে বড় হয়েছে সেটা পরা। এমনকি বেশি কাপড় চোপড় কিনলেও আমাদের প্রবীণরা রাগ হয়ে যায়, তাদেরকে দিলেও রাগ হয়ে যায়। আমার তো আছেই, এক জোড়া জুতো আছে, তো একটা চশমা আছে, কিন্তু একটা চশমার ফ্রেমও যে আমাদের প্রবীণরা বদলাতে পারে, যে আমার একই ফ্রেমে আমার ভাল লাগতেছে না, আমি আরেকটা ফ্রেমের চশমা পরি। একটা ঘড়ি থাকে তো এটা 20 বছর 10 বছরই পড়তেছে, তারা এই ঘড়িটা চেঞ্জ করতে পারে। আমাদের জুতোও কিন্তু আমাদের প্রবীণরা চেঞ্জ করে না। জুতোও কারণে অনেকটা, এটাও একটা বড়, মানে এটাও সাহিত্যের একটা অংশ, যে আমাদের জুতা 6 মাস পরলে তার একটা শেপ নষ্ট হবে। এই শেপ নষ্ট হলে তার দাঁড়ানো, হাঁটা চলায়, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, নানান জায়গায় সমস্যা হবে। তো জুতাটাও আমরা দেখা যায় যে মানে প্যান্ট শার্ট এগুলিও সহজে বদলাতে চাচ্ছে না। তো আমার তো আছে, আবার নতুন কেন দিচ্ছ? কিন্তু
এবং আমি এটা মানে এটা হলো অপচয় কিন্তু উন্নয়নের একটা পার্ট। আপনি যদি অপচয় না করেন, আপনি যদি একই শাড়িতে থাকেন বা একই শার্টে থাকেন, তাহলে তো আর মানে আমাদের কষ্টের জীবন আমাদেরও ছিল। ইউনিভার্সিটিতে আমাদের 2-3টা শার্ট ছিল, বা কলেজ জীবনে আমাদের অল্প কাপড় চোপড় ছিল, এখন অনেক কাপড় চোপড়। কেমন? তার মানে এটা অপচয়। এটা না হলে আবার উন্নয়ন হয় না। এত এত কেনাকাটা মানুষ না করলে অর্থনৈতিক পরিবর্তন হবে না। হাসান আলী, ধন্যবাদ আপনাকে আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রশ্নোত্তরের আজকের পর্ব আমরা শেষ করছি। বাকি পর্ব দেখার জন্য গ্রিন টিভির সঙ্গেই থাকুন।